পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত। নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু ভারতবর্ষের জাতীয়তাবাদের উদ্ভব। আমরা সকলেই জানি, যারা ইতিহাসকে নিয়ে নাড়াঘাঁটা করি অল্প বিস্তর, যে বর্তমান দিনের যে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র আমরা ভূগোল ম্যাপে দেখতে পাই বা এখন দেখি, তা অতীতে কোনোদিনই ছিল না। বহু লড়াই সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষের জাতীয়তাবাদের উদ্ভব হয় এবং তা একদিনে কোনো মতেই হয়নি। আমরা যদি একটু ইউরোপের দিকে নজর দিই, ভূমধ্যসাগর মহাদেশের এক ছোট্ট দেশ যাকে আমরা ইটালি বলে চিনি, সেই ইটালির প্রাণপুরুষ ম্যাথসিনি একসময় দুঃখ করে বলেছিলেন যে আমাদের কোনো জাতি নেই, আমাদের কোনো দেশ নেই, আমাদের কোনো জাতীয় পতাকা নেই। আমরা যে এক জায়গায় বসে কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়বস্তুটাই নেই। এবং ইটালির এই ভৌগোলিক খণ্ডটা, ভৌগোলিক বিচ্ছিন্নতাকে তাচ্ছিল্য করে প্রিন্স মেটার্নিখ বলেছিলেন যে ইটালি একটি প্রদেশ অন্য প্রদেশের সঙ্গে লড়াই করছে, একটি জেলা অন্য জেলার সঙ্গে লড়াই করছে, একটি পরিবার অন্য পরিবারের সঙ্গে লড়াই করছে, এবং একটি মানুষ অন্য মানুষের সঙ্গে লড়াই করছে। অর্থাৎ ইটালিতে কোনো ভৌগোলিক বা জাতিরাষ্ট্র গড়ে ওঠার কোনো বিষয়বস্তু সেই মুহূর্তে ছিল না। তাই মেটার্নিখ ইটালিকে একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র বলে ব্যঙ্গ করতে ছাড়েননি। ঠিক আমাদের দেশেও যদি আমরা ফিরে আসি, তাহলে দেখব সেই একই বিষয়। একদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ম্যাথসিনিকে স্মরণ করে বা ম্যাথসিনির মতো বলেছিলেন তার বিবিধ শীর্ষক পত্রিকায়, ভারতবর্ষের এমন এক অদৃষ্ট যেখানে কোনো প্রদেশীয় লোক সর্বাংশে এক, যাদের ধর্ম এক, এক ভাষা, এক জাতি, এক দেশ, তাহাদের মধ্যেও জাতির একতার জ্ঞান নেই। জাতি প্রতিষ্ঠা নানান কারণে অনেক দিন লোপ পাইয়াছে। জাতি গঠনের প্রশ্নে আমরা রবীন্দ্রনাথকেও বাদ দেব না। রবীন্দ্রনাথ 1908 সালে তার একটি প্রবন্ধ, যার নাম সমস্যা, এই প্রবন্ধে লিখেছিলেন, যে দেশে একটি মহাজাতি বাঁধিয়া ওঠে নাই, সে দেশ কোনোদিন স্বাধীন হতে পারে না। তবে এক্ষেত্রে আমরা দেখব এই খণ্ড খণ্ডে বিভক্ত ভারতবর্ষ কিভাবে এক হতে থাকলো। আমরা এই প্রসঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী এ নেশন ইন মেকিং, যেটি 1925 সালে প্রকাশিত হয়েছিল, সেই গ্রন্থের নাম সুরেন্দ্রনাথবাবু এমনি এমনি দেননি। কারণ সত্যিই তো আমরা দেখব যে ভারতবর্ষ ইটালিরই মতো, শুধু ইটালিই নয়, বিভিন্ন জাতিরাষ্ট্র গঠন করার আগে সারা পৃথিবীর যে সমস্ত দেশ রয়েছে তাদেরই মতো এক জাতি অন্য জাতির সঙ্গে লড়াই করছে। ঠিক বর্গীরা যখন বাংলা আক্রমণ করছে, তখন বাঙালিদের কাছে সেই বর্গীরা ছিলেন দস্যু বা বিদেশি। আবার 19 শতকের গোড়ার দিকে উত্তরপ্রদেশের কায়েস্তোরা বা মুসলমানদের কাছে বাঙালিরা ছিলেন বিদেশি। ফলে আমরা দেখব যে কিভাবে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা প্রভৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষ শতদা বিভক্ত, এবং তারা, যার কারণে তারা এক হয়ে উঠতে পারছে না, বা আমরা যে ভারতবাসী, সেই ভারতবাসীর কনসেপ্টটা তাদের মধ্যে আসছে না। ভারতবর্ষের এহেন কোনো ঐক্য না থাকতে পারায় ইংরেজরাও কিন্তু আমাদের তাচ্ছিল্য চোখে দেখেছেন। ইংরেজ ঐতিহাসিক জেমস মিল তাই
ভারতবর্ষের যুগ বিভাজন করতে গিয়ে তিনি আমাদের অপমানের সঙ্গে দেখেছেন। তিনি দেখিয়েছেন যে ভারতবর্ষের যেটাকে আমরা প্রাচীন ইতিহাস বলছি বা প্রাচীন কাল বলছি, সেই প্রাচীন কালকে হিন্দু যুগ, মধ্যকালীন ভারতকে মুসলিম যুগ। কিন্তু ইংরেজরা যখন ভারতবর্ষে আসলেন, সেই ইংরেজদের প্রাধান্যের সূত্রপাত থেকে সেই যুগের নাম দিয়ে দেওয়া হলো ব্রিটিশ যুগ। মনে রাখবেন যে প্রাচীনকালের যুগটাকে যখন ভারতবর্ষে বিভাজন করা হচ্ছে, তখন ধর্ম, এবং মধ্যকালীন ক্ষেত্রেও তাই, অর্থাৎ ভারতীয়রা যখন শাসন করছিলেন তখন সেই যুগটাকে ধর্মীয় অ্যাঙ্গেলে ভাগ করছেন। কিন্তু ব্রিটিশরা যেহেতু সারা পৃথিবী কাঁপাচ্ছে এবং তারা তাদের উচ্চ জাতি হিসাবে যখন দেখছেন, তখন সেই যুগের নাম দিয়ে দিচ্ছেন জাতিভিত্তিক, অর্থাৎ খ্রিস্টান যুগ না দিয়ে ব্রিটিশ যুগ। সে যাই হোক, আমরা যদি দেখি যে ব্রিটিশরা যখন থেকে আসলেন, ভারতবর্ষের আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হচ্ছে, এটা অস্বীকার করা যায় না। ঐতিহাসিক যদুনাথ সরকারও অস্বীকার করতে পারেননি। ব্রিটিশরা যখন আসলেন এবং তারা তাদের প্রাধান্য ভারতের মাটিতে বৈধতা দেওয়ার জন্য বা দীর্ঘস্থায়ী করার জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছিলেন। 1757 পলাশী যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত প্রথম পদক্ষেপ ছিল অর্থনৈতিক সংস্কার, অর্থাৎ বাংলাকে কেন্দ্র করে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত, এছাড়াও বাংলার বাইরে রায়তারি এবং মহালারি বা পাঞ্জাবকে কেন্দ্র করে ভাইয়াচারি বন্দোবস্ত ইত্যাদি অর্থনৈতিক সংস্কার করার মাধ্যমে তারা তাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার ভিত্তি দিচ্ছিলেন। কেন আমি এই বিষয়টা বলছি? কারণ আমি যদি একটু মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বিষয়টা ব্যাখ্যা করি, কার্ল মার্ক্স তিনি বলছেন, হয়তো খেদ করেই বলেছেন, যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে একটা মেজর সমস্যা হচ্ছে যে এই দেশের মানুষের কোনো জমির মালিকানা নেই। কিন্তু ব্রিটিশরা যখন মহলারি বন্দোবস্ত করছেন, ভাইয়াচারি বন্দোবস্ত করছেন, রায়তারি বন্দোবস্ত করছেন বা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করছেন, তখন হয়তো প্রত্যেকটা বন্দোবস্তের সঙ্গে নাম যেমন আলাদা, তার ব্যবস্থাপনাও আলাদা হতে পারে, কিন্তু তার মধ্যে একটা বিশেষ কমন গুণ ছিল, তা হলো ভারতবর্ষের যে সম্পদ, ভূমি সম্পদ, সেই ভূমি সম্পদকে একটি সুতোর মধ্যে দিয়ে বাঁধা। যার জন্য কার্ল মার্ক্স কিন্তু এই বন্দোবস্তকে, বিশেষ করে চিরস্থায়ী বন্দোবস্তকে, একটি সমাজ বিপ্লব হিসাবে দেখেছেন। ঠিক এই জায়গাটা থেকে মার্ক্সবাদী ঐতিহাসিকরা বিশেষ করে তারা বলতে চাইছেন যে ব্রিটিশরা যে এই ব্যবস্থাটা করছেন, ভূমি বন্দোবস্তগুলো করছেন, সেই ভূমি বন্দোবস্তের মাধ্যমে তারা একটি নতুন যুগের সূচনার দিকে যাচ্ছে। কেন না, দেখব আমরা যদি চিরস্থায়ী বন্দোবস্তকেই দেখি, সেখানে কি দেখব, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল বলুন, কুফল বলুন, যাই বলুন, এই বন্দোবস্তের ফলে পুরাতন যে বনেদি জমিদারগুলি ছিল বা জমিদারিগুলো ছিল, সেগুলো ক্ষয় হচ্ছে এবং তার জায়গা নিচ্ছেন কিছু শহুরে মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ। সেই জমিদারিগুলো কিনছেন, যাদের সঙ্গে জমির বা গ্রাম বাংলার পরিবেশের সঙ্গে দূর দূর কোনো সম্পর্ক ছিল না। যার ফলে আমরা দেখব একদিকে যে বনেদি জমিদারি, যাদেরকে মার্ক্সবাদীরা সামন্ততান্ত্রিক ভূস্বামী বলে উল্লেখ করছেন, তাদের পতন হচ্ছে, এবং শহুরে যে মধ্যবিত্ত সম্পদশালী মানুষ যারা এই জমিদারিগুলো কিনছেন, তাদেরকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অঙ্গ হিসাবে ব্যাখ্যা করছে।
এবারে এইখান থেকে কিন্তু আমাদের জাতীয়তাবাদের একটা পাঠ সূচনা হচ্ছে। একদিকে এই সমস্ত বন্দোবস্তের মাধ্যমে যেমন কৃষকরা, বিশেষ করে আদিবাসীরা ক্ষুব্ধ হচ্ছেন, ঠিক একইভাবে জমিদার শ্রেণীরা, যারা বনেদি জমিদারি যাদের ছিল, তারা ক্ষুব্ধ হচ্ছেন। হয়তো এই বন্দোবস্তগুলোর পতন হয়েছে, সাকসেসফুল হয়নি, তথাপি এই বন্দোবস্তের হাত ধরে কিছু মানুষের হাতে, মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ গচ্ছিত হচ্ছে, যার কারণে মহাবিদ্রোহের আগে আমরা দেখব যে এই বনেদি জমিদারিরা বা যাদের সামন্ততান্ত্রিক বা সামন্ত প্রভু হিসাবে আমরা দেখতে পারি, তারা এবং সাধারণ কৃষক সম্প্রদায় যারা এই ভূমি বন্দোবস্তায় শোষিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের হাত ধরে একটা আন্দোলনের সূচনা দেখব, যার বৃহত্তর রূপ আমরা দেখব 1857 সালে মহাবিদ্রোহ। এবারে এই 1857 সালের মহাবিদ্রোহের আগে এবং পরে ভারতবর্ষের জাতীয়তাবাদের উদ্ভবের একটি বিস্তর পরিবর্তন আমাদের চোখে পড়েছে। মহাবিদ্রোহের আগে যে সমস্ত বনেদি জমিদারদের জমি চলে গেল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভূমি বন্দোবস্ত গ্রহণ করেছিল, তার ফলে শোষিত মানুষ, বঞ্চিত আদিবাসী কৃষক সম্প্রদায়, এরা এই অংশটা, এবং এই সংখ্যাটা অনেকটা বড় অংশ, এরা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হলেন। কিন্তু মজার বিষয় হলো, যারা শহুরে জমিদার, যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমি বন্দোবস্তের ফলে লাভবান হয়েছিলেন, তারা কিন্তু এই বিদ্রোহ থেকে দূরে থাকছেন। এবং বিশেষ করে আপনারা জানেন, যারা ইতিহাস চর্চা করেছেন, যে সিপাহী বিদ্রোহ যখন হলো, তখন কিন্তু এই মধ্যবিত্ত শহুরে উচ্চ বিত্তবান মানুষরা, তারা একদিকে তো এই আন্দোলন থেকে সরে থাকেনি তা নয়, তারা কিন্তু এই আন্দোলন যাতে দমন হয় তার জন্য ব্রিটিশদের সহযোগিতা করছেন। কিন্তু আমরা দেখব যে সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে ঠিক এই মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষরাই ব্রিটিশ বিরোধী হয়ে চলছে। অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যাই বলি না কেন, সেটি হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদের উদ্ভবের একটি মাইলস্টোন বা একটি বিভাজিত রেখা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। সিপাহী বিদ্রোহের পরবর্তীকালের জাতীয়তাবাদের বিবর্তন আলোচনার ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে কেমব্রিজ ঐতিহাসিকরা এবং মার্ক্সবাদী ঐতিহাসিক তো অবশ্যই, তারা ভারতবর্ষের জাতীয়তাবাদের উদ্ভবের পেছনে যে দুটি কারণকে নির্দেশ করেছেন, তা হচ্ছে অর্থনৈতিক, এবং দ্বিতীয় কারণ হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন, যা পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে। দেখুন, চিরস্থায়ী বন্দোবস্তের পর যে মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল, নতুন জমিদারি শ্রেণীর উদ্ভব হয়েছিল, তাদেরকে মধ্যবিত্ত বুর্জোয়া সম্প্রদায় বলা যেতে পারে। তারা তাদের অর্থের জোরে তারা কিন্তু ইংরাজি শিক্ষাটা গ্রহণ করছে। ইংরাজি শিক্ষা গ্রহণের ফলে ইউরোপের যে সাহিত্য, যুক্তিবাদী চিন্তাভাবনা, জ্ঞান বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা ইত্যাদি সম্পর্কে তারা যখন সচেতন হচ্ছেন, তখন তারা অনুভব করতে পারছেন যে আমরা যে ভারতবর্ষে বসবাস করছি, বিশেষ করে বাংলায় বসবাস করছি, তাদের অবস্থা বা সেই সমাজ ব্যবস্থার স্বরূপটা ঠিক কিরকম। ফলে তারা ব্রিটিশদের মতো পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার পক্ষে, উদারনৈতিক ব্যবস্থার পক্ষে জনমত গঠন করতে থাকছে। কিন্তু এই জনমত গঠন হচ্ছে কেবলমাত্র নিজেদের মধ্যে, যেহেতু ইংরাজি শিক্ষা
শিক্ষিত মধ্যবিত্ত ভদ্রলোকের সঙ্গে সাধারণ মানুষের কোনো সেই অর্থে সংযোগ ছিল না। যাই হোক, 1857 বিদ্রোহের আগে পর্যন্ত এনারা যারা ছিলেন তারা কিন্তু এই মধ্যবিত্ত সম্প্রদায়, তারা কিন্তু সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে কলকাতায় সভা করছেন, ইংরেজদের সাফল্য কামনায় সভা করছেন। এবং সমাজ পরিবর্তনের ধারায় দেখতে গেলে এটাও খুব যে ভুল তা নয়। আমরা এখানে ভুল ঠিক বিচার করার চাইতে আমরা দেখব যে ইতিহাস কি বলছে। কিন্তু ঠিক 1857 বিদ্রোহ যখন দমন হচ্ছে 1859-এ, তারপর তারা ভেবেছিল যে বিদ্রোহীরা বা সিপাহী বিদ্রোহীরা যারা পুরাতন সেই পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থায় ফিরে যেতে চাইছে, তারা যখন দমন হয়ে যাচ্ছে, তার ঠিক পরেই ইংরেজরা আধুনিক যুগের দিকে যাবে বা পার্লামেন্টারি ডেমোক্রেসির দিকে ভারতবর্ষকে নিয়ে যাবে, বা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার দিকে ভারতকে নিয়ে যাবে, বা উদারনৈতিক কাঠামোর দিকে ভারতবর্ষকে নিয়ে যাবে। কিন্তু বাস্তবে তারা যখন দেখলেন এর কিছুটাই ইংরেজরা করছে না, ইংরেজ বা ব্রিটিশ সরকার করছে না, উপরন্তু মহারানীর ঘোষণার মাধ্যমে তারা ভারতবর্ষে পাকাপোক্ত রাজত্ব করার দিকেই তারা মনোনিবেশ করছেন, ঠিক সেই মুহূর্তে মধ্যবিত্ত সম্প্রদায়ের মোহভঙ্গ হল। আমরা এর ঠিক একটু আগে যদি ফিরে যাই, 1813 বা 1833 যদি ধরি, এই যুগটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে শিল্প পুঁজির যুগ। অর্থাৎ এই পর্বে আমরা দেখব ইংরেজ বিনিয়োগকারীরা যারা ভারতবর্ষে বিনিয়োগ করতে অনীহা দেখাচ্ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ করলেও ভারতবাসীরা তাদের ধর্ম, বর্ণ এবং জাতপাত ভিত্তিক যে চিন্তাভাবনার কারণে তারা কিন্তু নতুন যে উৎপাদন পদ্ধতি এবং নতুন উৎপাদন উপকরণ তারা কিন্তু গ্রহণ করতে চাইছিল না। যেমন ধরুন, কেউ কুমোর, তার বংশ পরম্পরায় সে কুমোরের কাজই করছে, কেউ ছুতোর, সে বংশ পরম্পরায় ছুতোরের কাজই করছে। তারা নতুন করে ফ্যাক্টরির কোনো কাজে অংশগ্রহণ করতে চাইছে না, কারণ তাদের চিন্তাভাবনা এটাই যে আমরা কুমোরের কাজ করে এসেছি, আমার বাবারা করেছে, আমার ঠাকুরদারা করেছে, তার ঠাকুরদারা করেছে, এটাই আমাদের ভবিতব্য এবং সেই কাজ আমি এবং আমার পরবর্তী প্রজন্মের কাছে আমরা এগিয়ে যাব। ফলে তারা নতুন উৎপাদন শক্তিতে অনীহা দেখাচ্ছে। এরই পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বা ইংরেজ যারা উদ্যোগপতিরা, তারা ভারতবর্ষে খুব একটা বিনিয়োগ করতে চাইছে না। তার কারণ খুব স্পষ্ট অর্থনৈতিক দিক থেকে, যে তারা ভারতবর্ষকে একটি কেবলমাত্র র মেটেরিয়াল বা কাঁচা মালের উৎস কেন্দ্র এবং ইংল্যান্ডের কোম্পানিতে বা কলকারখানাতে উৎপাদিত পণ্যের বাজার হিসাবে দেখতে চাইছে। ফলে আমি যদি ভারতবর্ষের বুকেই সেই কোম্পানি গড়ে তুলি, তাহলে কি হবে না, ব্রিটিশ উৎপাদিত পণ্যের বাজারটা আর ধরা যাবে না। একই সাথে ইংরেজদের দেখাদেখি যখন স্বদেশের বা আমাদের এদেশের উদ্যোগপতিরা যখন ব্যবসা স্থাপন করবে, ঠিক তখন তাদের মধ্যে দ্বন্দ্বটা বাড়বে, যার কারণে কিন্তু তারা বহু দশক ধরে কিন্তু তারা ভারতবর্ষে কোনো কলকারখানা সেই অর্থে প্রতিষ্ঠা করেনি। কিন্তু 1833 খ্রিস্টাব্দের পর যখন শিল্প পুঁজিতে পরিণত হলো, অর্থাৎ মূলধনী পুঁজি থেকে শিল্প পুঁজিতে পরিণত হলো, তখন ইংরেজ কর্মচারীরা বা উদ্যোগপতিরা তারা কিন্তু এদেশে শিল্প প্রতিষ্ঠা করছে। সাথে সাথে মজার বিষয় হচ্ছে এটা, যে এই নয় যে তার আগে ভারতবর্ষের কোনো বৃহৎ শিল্পপতি ছিল না বা বৃহৎ উদ্যোক্তা ছিল না বা এমন কোনো মানুষ ছিল না যার হাতে লক্ষ লক্ষ টাকা আছে, তা ছিল না যে তা নয়, ছিল। এই ব্যবসাটা বিশেষ করে ঋণ দেওয়া, সুদের ব্যবসা, মহাজনী কারবার, এই কারবারটা একচেটিয়াই দখল করেছিল মূলত ভারতীয়রা, বিশেষ করে পারসিক এবং বেনিয়ারা, যারা এই সুদের ব্যবসাগুলো চালাচ্ছে। লগ্নি পুঁজির উদ্ভবের ফলে
তারাও কিন্তু এখন থেকে শিল্প প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে। ঠিক এই মুহূর্তে মার্ক্সবাদীরা বলছেন ডান দিক নিয়মে যে দ্বন্দ্বটার সূচনা হচ্ছে সেটি হচ্ছে যে ব্রিটিশ উদ্যোগপতিদের সঙ্গে এই ভারতীয় উদ্যোগপতিদের মধ্যে দ্বন্দ্ব বাঁধছে। এই দ্বন্দ্বের সমাধান হিসাবে দুটি দিক উঠে আসছে। এক হচ্ছে হয় ব্রিটিশ উদ্যোগপতিদের পদলেহন করে তাদের আন্ডারেই কাজ করা বা মার্কেটটাকে তাদের হাতে ছেড়ে দেওয়া, নতুবা তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা। ঠিক এই মুহূর্তে ভারতীয় শিল্প উদ্যোগপতিরা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধেই গেলেন, কারণ তাঁরা জানেন যে ব্রিটিশদের অধীনে থেকে কাজ করলে আমি আমার প্রফিট ইনকাম করতে পারবো না, ফলে তার থেকে ব্রিটিশদের বিরোধিতার সূত্রেই আমি আমার প্রফিটটা ইনকাম করতে পারবো। ঠিক এই পর্বে ভারতবর্ষের বুকে কিছু কিছু দার্শনিকের উদ্ভব হচ্ছে, কিছু কিছু ব্যক্তিদের উদ্ভব হচ্ছে যারা অর্থনীতি নিয়ে পরিচালনা গবেষণা করছেন, যাদের মধ্যে দাদাভাই নওরোজি অন্যতম। এছাড়াও ছিলেন বাংলার রমেশচন্দ্র দত্ত বা মহারাষ্ট্রের রানাডে প্রমুখ। এনারা কি করছেন, তাদের পড়াশোনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক যে গতি প্রকৃতি বিশ্লেষণ করার চেষ্টা করছেন এবং তারা বিশ্লেষণ করে দেখাচ্ছেন, বিশেষ করে নওরোজি প্রথম দেখালেন যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার পরবর্তীকালে ব্রিটিশ সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনার যে মাধ্যমে যে শোষণ হচ্ছে, সেই শোষণের ফলেই ভারতবর্ষের এই আর্থিক দুরবস্থা। দাদাভাই নওরোজি এই তত্ত্বটিকে তিনি সম্পদের বহির্নির্গমন তত্ত্ব বলে তুলে ধরলেন এবং তিনি দেখালেন যে ইংল্যান্ডের শ্রমিকরা বা কৃষকরা যে উৎপাদনের সঙ্গে জড়িত, সেই উৎপাদনটি ইংরেজদের জন্যই ব্যয় হচ্ছে, কিন্তু ভারতবর্ষের শ্রমিক কৃষক আদিবাসীরা যে উৎপাদনের সঙ্গে যুক্ত, সেই উৎপাদনের অতিরিক্ত মুনাফা সেটি চলে যাচ্ছে ইংল্যান্ডে, যার ফলে যে অর্থটা ড্রেন হয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছে এবং ভারতের যে সম্পদ নিষ্কাশিত হচ্ছে, তার ফলেই কিন্তু ভারতবর্ষের এত দারিদ্রতা, এত রাহাজানি, এত অসহায়তা, এত দারিদ্র এবং আপনার দুর্ভিক্ষের উৎপীড়ন। এই তত্ত্বটি যখন প্রচার করলেন, তখন মধ্যবিত্ত সম্প্রদায়ের একটি তৃতীয় নয়ন খুলে গেল। তারা বুঝতে পারছিলেন না যে আমাদের দেশে যে দারিদ্রতা, সেই দারিদ্রতার মেন কারণ কি। দাদাভাই নওরোজি সম্পদের বহির্নির্গমন তত্ত্বের মাধ্যমে তিনি কিন্তু সবার প্রথম ভারতবাসীর কাছে এটি প্রকাশ করলেন। এর পরবর্তীকালে বাংলার রমেশচন্দ্র দত্ত এবং মহাগোবিন্দ রানাডে তারাও তাদের গবেষণাপত্রের মাধ্যমে দেখিয়েছেন, ঠিক একই বিষয়ে দেখিয়েছেন এবং বলতে গেলে দাদাভাই নওরোজির কাজটিকে তারা এগিয়ে নিয়ে গেছেন। ফলে ভারতবর্ষের বুকে গড়ে উঠছে অর্থনৈতিক জাতীয়তাবাদের একটি চিত্র। দাদাভাই নওরোজি বা মহাগোবিন্দ রানাডে বা রমেশচন্দ্র দত্ত যে অর্থনৈতিক জাতীয়তাবাদের তত্ত্ব, সেই তত্ত্ব দেওয়ার আগে থেকেও কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন বা সতর্কতা তৈরি হয়েছিল। তার উদাহরণ হচ্ছে 1836 সালে বঙ্গভাষা প্রকাশিত সভা, অসংখ্য সভা সমিতি গড়ে উঠছে, যে সভা সমিতির হাত ধরে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষে এই অর্থনৈতিক জাতীয়তাবাদের উদ্ভবের আগে থেকে একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়ে আছে, যেটিকে অনিল শীল খুব সঠিকভাবে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন। আমরা সিপাহী বিদ্রোহের ঠিক পরের অংশে আমরা দেখব এই যে মধ্যবিত্ত বুর্জোয়া সম্প্রদায়ের মানুষ যারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত, তারা যখন বুঝতে পারছেন যে ব্রিটিশদের সমর্থন করে তারা ভুল পথ বেছে নিয়েছেন,
অর্থাৎ তাদের আশা আকাঙ্ক্ষা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তারা একটি রাজনৈতিক আন্দোলনের দিকে এগিয়ে চলতে যাচ্ছেন। বিশেষ করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন আইসিএস পরীক্ষায় পাস করছেন, তার বিরুদ্ধে যখন ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত, তার ফলে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে মোহভঙ্গটা হচ্ছে, সেই মোহভঙ্গের ফলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশদের বিরুদ্ধে সারা দেশে দেশে ঘুরছেন, বিশেষ করে মধ্যবিত্ত সম্প্রদায়কে, যারা রাজনীতির সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হতে ইচ্ছুক, তাদেরকে একজোট করতে। এবং আমরা দেখব ভারতীয় যে সংবাদপত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে কিন্তু সমর্থনও করছেন। শুধু তাই নয়, এর বহু আগে থেকে কিন্তু ভারতীয় সংবাদপত্ররা, বিশেষ করে ভারতীয় সমাজ, ভারতীয় রাজনীতি, ভারতীয় দর্শনের যে পুনর্জীবনের বিষয়টা তারা তুলে ধরার চেষ্টা করছে, সাথে সাথে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলম ধরছেন। ব্রিটিশরা বিষয়টা বুঝতে পেরে যখন 1878 খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন জারি করে মাতৃভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোকে ব্যান করে দিল, তখন এই মধ্যবিত্ত বুর্জোয়া সম্প্রদায় বুঝতে পারলেন যে একটি শক্তিশালী রাজনৈতিক আন্দোলন এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ না হলে আমরা কিন্তু ব্রিটিশদের যে এই অরাজকতা বা এই বঞ্চনা, বা ব্রিটিশদের যেভাবে আমরা দেখেছিলাম তার যে অব্রিটিশ সুলভ আচরণের বিরুদ্ধে কখনোই একজোট হতে পারব না। ঠিক এই পর্বে এই মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় একটি বৃহৎ আন্দোলন গড়ে তোলার যখন তালে ছিলেন, ঠিক তখনই ইলবার্ট বিল নামক একটি বিল ব্রিটিশ সরকার আনছেন, এবং সেই বিলের বিরুদ্ধে ইংরেজরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করছেন। এবং সুরেন্দ্রনাথের নেতৃত্বে ইলবার্ট বিলের সমর্থনে ভারতবর্ষে সেই আন্দোলনের বিরুদ্ধে ইংরেজ সরকারকে সমর্থন করা চলছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই অন্যায্য আন্দোলনকে যখন ব্রিটিশ সরকার সমর্থন করলেন এবং মান্যতা দিলেন, পক্ষান্তরে ভারতবাসীদের যে ন্যায্য আন্দোলন ছিল সেটিকে কোনোভাবে পাত্তাই দিলেন না। সেখান থেকেই ভারতবর্ষের মানুষ বা বিশেষ করে শিক্ষিত সম্প্রদায় আগুনে টগবগ করে ফুটলেন, তাদের গায়ে জ্বালা ধরল। কারণ এইটা তাদের মধ্যে এগোতে লাগলো যে সাদা চামড়ার মানুষদের অন্যায্য আন্দোলন ব্রিটিশ সরকার যেভাবে সহজে মেনে নিল, ঠিক একই বিষয়কে নিয়ে ন্যায্য দাবিতে আন্দোলন ব্রিটিশ সরকার কিন্তু পাত্তাই দিলেন না। ফলে তারা একটি বৃহত্তর আঙ্গিকে একজোট হওয়ার প্রবণতার দিকে এগোতে থাকলেন। এই বিষয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষ উল্লেখযোগ্য। তিনি সারা দেশ ঘুরে বেড়াতে লাগলেন, মাদ্রাজ, দিল্লি, মহারাষ্ট্র, পুনে, বোম্বে, তিনি কিন্তু সারা দেশ চষে বেড়াচ্ছেন। কেন না, তিনি বুঝতে পেরেছেন যে বিভিন্ন ইস্যুতে, সেটা পার্মানেন্ট সেটেলমেন্ট থেকে শুরু করে ব্রিটিশদের অত্যাচার, অবিচার, আদিবাসীদের সমস্যা, কৃষক সমস্যা, বিশেষ করে মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের যে আশাভঙ্গ, সমস্ত কারণ তিনি বুঝতে পেরে তিনি এটা বুঝতে পেরেছেন যে ভারতবর্ষ একটি নেশনের দিকে এগিয়ে চলছেন এবং ভারতবাসীর মধ্যে একটি জাতীয়তাবাদের সুপ্ত অঙ্কুরোদ্গম ঘটেছে। এবং ঠিক এই মুহূর্তটা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ অস্ত্র আইন থেকে শুরু করে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন থেকে শুরু করে, নাট্যাভিনয় আইন থেকে শুরু করে যে সমস্ত আইন জারি করে কার্যত অনৈতিক কাজ করেছেন, তার বিরুদ্ধে একদিকে মানুষ ক্ষেপে রয়েছেন, ঠিক অন্যদিকে সারা দেশ জুড়ে যে ছোট ছোট সভা সমিতি গড়ে উঠেছিল, তারা একে অপরের বিচ্ছিন্ন থাকার কারণে কোনো একটি সংগঠিত আন্দোলনে যেতে পারছিল না।
সেই সভা সমিতিগুলোকে একটি ছাতার তলায় আনার জন্য তিনি চেষ্টা করছেন। ঠিক যখন ইলবার্ট বিলের মতো একটি ন্যায্য অধিকারকে বা ন্যায্য নৈতিক নিয়মকে অনৈতিকভাবে খারিজ করে দেওয়া হলো, ঠিক তখনই সুরেন্দ্রনাথ বুঝতে পারলেন যে এই সময় আমি যদি সবাইকে, এই ছোট ছোট গোষ্ঠীগুলোকে, যদি ছোট ছোট সভা সমিতিগুলোকে যদি আমি একজোট করতে পারি, তাহলে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে একটি সক্ষমভাবে প্রতিরোধ গড়ে তোলার দিকে এক ধাপ এগোবো। কেন এগোতে পারবো? কারণ এই যে আমি ব্যাকে আলোচনা করলাম যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে ভারতবর্ষের জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল, সেই জাতীয়তাবাদের উদ্ভবই ভারতবর্ষের মানুষকে একটি ছাতার তলা নিয়ে আসার একটা উপকরণ তৈরি করে দিয়েছিল। এবং এখন একজন ম্যাসিনের মতো লোক দরকার, যিনি সারা দেশ ঘুরে ঘুরে যে শয়ে শয়ে ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই ফুলগুলোকে যদি আমি একটি একটি করে তুলে একটি সুতোর মধ্যে গাঁথতে পারি, তাহলে আমরা সেই যে একতা গড়ে তুলতে পারবো, সেই একতার মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে একটি সফল আন্দোলন গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম খুঁজে পাবো। যার জন্য আমরা দেখব কলকাতায় জাতীয় সম্মেলন, এবং যার শেষ পরিণতি হবে, প্রাথমিকভাবে শেষ পরিণতি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। এবং আমরা দেখব যে এই জাতীয় কংগ্রেসের মাধ্যমে সারা ভারতবর্ষের যে ছোট ছোট সভা সমিতিগুলো ছিল, বিচ্ছিন্নভাবে ছিল, সেইগুলো কিভাবে একটি ছাতার তলায়, যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার মধ্যে আবদ্ধ হচ্ছে। এবং তা হচ্ছে এই জাতীয়তাবাদের উদ্ভবের জন্য। এবং পরবর্তীকালে আমরা আলোচনা করব যে কিভাবে কংগ্রেসের মাধ্যমে ভারতবর্ষে সমস্ত দেশের মানুষের মনে জাতীয়তাবাদের একটি জোয়ার আনার চেষ্টা করা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।